তামিলনাড়ুর কোনো এক বয়েজ হস্টেল। সময় তখন ভোর 4টে। আমোথার নামে এক ছাত্র ঘুম থেকে উঠে ছাউনিতে বাথরুমে চলে যায়। পাশে অন্য একটি বাথরুমের মধ্যে মাস্ক পরিহিত কেউ আগে থেকে অপেক্ষা করছিল। আমোথান যখনই চোখে মুখে সাবান দিচ্ছে তখনই সে আমোথানের বাথরুমে ঢুকে পড়ে। আর এরপরই বাথরুমের দরজা নিচ দিয়ে ধোঁয়া আসতে শুরু করে। অনেক সময় আমোথানকে না দেখে আমোথানের রুমমেট বাথরুম চেক করতে এসেই দেখে আমোথান মারা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মাস্ক পরিহিত ব্যক্তিটি কে? কেন সে আমোথানকে খুন করল? আর পুলিশ এখন কিভাবে এই খুনের রহস্য সমাধান করবে? জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমন এমন সব রহস্য সামনে আসবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষা সদ্য মুক্তি পাওয়া ক্রাইম মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ রিগাইয়ের কথা। সিন চলে যায় পরবর্তী সকালে। পুলিশকে জানালে পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে দেখে আমোথানের মাথাটি বালতির পানির মধ্যে চোবানো অবস্থায় রয়েছে। ফরেনসিক টিমও এসে বিভিন্ন আলামত সংগ্রহ করতে শুরু করে। এরপর দায়িত্বরত এসআইকে জানায়, দেখে মনে হচ্ছে এটা একটা দুর্ঘটনা। প্রথমত দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফ্লোর পরিষ্কার করতে ফ্লোরের মধ্যে অনেক ব্লিচিং পাউডার দেখা যাচ্ছে। একটি ভাঙা অ্যাসিডের বোতলও রয়েছে। তাই ফরেনসিক এক্সপার্ট ধারণা করছে হয়তো সে মুখে সাবান লাগানোর সময় হাতের ধাক্কায় অ্যাসিডের বোতলটি নিচে পড়ে গিয়েছিল। ব্লিচিংয়ের সাথে অ্যাসিডের রিয়াকশনে গ্যাস তৈরি হয়েছে। আর ওই গ্যাস গ্রহণ করায় পানির মধ্যে যখনই সে চোখ মুখ ওয়াশ করতে চেষ্টা করছিল তখন বালতির পানির মধ্যে মারা গেছে। এর মধ্যে এক কনস্টেবল জানায়, ছেলেটির নাম আমুথান। আমাদের থানার এসআই বেত্রী স্যারকে আমাদের ক্যান্টিনে কাজ দিয়েছিল, তাই এসআই বেত্রীকে জানানো হয়। ইনি হচ্ছেন এসআই বেত্রী। শোনা মাত্রই বেত্রী রেডি হয়ে বের হচ্ছিল। বেত্রীর মা অনেকদিন যাবতই বেত্রীর বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু বেত্রী রাজি হচ্ছে না। এর পিছনে মূলত একটি কারণ আছে, আর তা হচ্ছে বেত্রী থানাতে সন্ধ্যা নামে এক লেডি কনস্টেবল চাকরি করে। অনেকদিন যাবতই তাদের মধ্যে রিলেশন ছিল। হঠাৎ কোনো এক কারণে তাদের ব্রেকআপ হয়েছে। আগামীকালই সন্ধ্যার এঙ্গেজমেন্ট। এই শোকেই বেত্রী বিয়ে করতে চাইছে না। আর আমুথান ছিল একজন স্টুডেন্ট। হঠাৎ একদিন টিকিট ছাড়া বাসে ভ্রমণ করা অপরাধে আমুথানকে থানায় নিয়ে আসা হলে আমুথানের কাছে তার দারিদ্র্যের কথা জানতে পেরে বেত্রী নিজে আমুথানকে তাদের ক্যান্টিনে কাজ দিয়েছিল। তখন থেকে বেত্রী আমুথানকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে। এখানে আরেকটি বিষয় বলে রাখি, সন্ধ্যার অন্য একটি জায়গায় বিয়ে হচ্ছে দেখে বেত্রী বোমস কাউন্টি যোগদান করার জন্য আবেদন করেছে। থানায় পৌঁছানো মাত্রই ইন্সপেক্টর প্রথমেই জানিয়ে দেয়, তোমার বোম স্কোয়াডে যোগদান করার আবেদন অ্যাপ্রুভ হয়েছে। সাথে একটি চেইন স্ন্যাচিংয়ের কেসের তদন্ত ভারও দেয়। মূলত এসিপির এক রিলেটিভ কমপ্লেন করেছে কেউ তার বাড়ি থেকে তার ওয়াইফের 40 গ্রামের একটি চেইন ছিনতাই করেছে। তাই ইন্সপেক্টর সন্ধ্যাকে সাথে নিয়ে সেই বাড়িতে তদন্ত করতে পাঠায়। সাথে এটা বলে দেয়, কাল সন্ধ্যার এঙ্গেজমেন্ট, তাই ওকে একটু আগে ছেড়ে দিও। কথা মতো বেত্রী সন্ধ্যাকে নিয়ে সেখানে তদন্ত করতে গেলে ভুক্তভোগী নারী জানায়, সন্ধ্যা 7টার দিকে তার স্বামী যখন বাড়িতে ছিল না, হঠাৎ কেউ বেল দিলে সে মূল দরজা খোলা মাত্রই রুমাল দিয়ে মুখ বেচানো কেউ একজন গ্রিলের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে তার 40 গ্রামের চেনটি ছিঁড়ে নিয়ে এখান থেকে পালিয়েছে। তবে বেত্রীতে একটু সন্দেহ হচ্ছিল, তাই বেত্রী পানি দেওয়ার কথা বলে মহিলাকে ভিতরে পাঠিয়ে তার স্বামীকে বোঝায়, কেউ যদি বাইরে থেকে চেনটি ধরে টান দিবে, এত ভারী একটা চেন ছিঁড়তে গিয়ে গলায় দাগ পড়ার কথা। আবার সাথে সন্ধ্যার চেনটি ছিনতাই করার ডেমোও দেখায়, যে মাথায় তো আঘাত পাবে, গলায় দাগ পড়বে, কিন্তু আপনার ওয়াইফের কোনোটাই নেই। তার মানে হয়তো আপনার ওয়াইফ মিথ্যে বলছে, কাউকে হয়তোবা দিয়ে সাহায্য করছে। তো এরপর বেত্রী আর সন্ধ্যা চলে যাচ্ছিল, তখনই মাথায় গামছা পেঁচানো এক আইসক্রিমওয়ালা ভ্যান চালিয়ে যাচ্ছিল। বেত্রী লক্ষ্য করে বাচ্চারা আইসক্রিম কেনার চেষ্টা করলেও লোকটি কোনো আইসক্রিম বিক্রি করছে না। আবার ভ্যানের নিচ দিয়ে লিকুইড জাতীয় কিছু একটা করছিল, কুকুরও তার পিছু করছে। বেত্রীর বেশ সন্দেহ হয়, তাই বেত্রী একটু এগিয়ে গিয়ে দেখে এতে রক্ত পড়ছে। বেত্রীকে দেখা মাত্রই লোকটি খুব দ্রুত প্যাডেল দিয়ে চলে যাচ্ছিল। বেত্রীও তাকে ফলো করতে শুরু করে। এদিকে সন্ধ্যা কার নিয়ে তার পিছু করছে, আর এভাবে একসময় ব্রিজের উপর তাকে আটকে ফেললে সে পালানোর আর কোনো রাস্তা না দেখে ব্রিজ থেকে ঝাঁপ দেয়। কিন্তু নিচে কনস্ট্রাকশনের কাজ চলছিল। রাস্তার পিচ ঢালার জন্য যেখানে গরম করা হচ্ছিল, ওই গরম পিচের মধ্যে পড়ে লোকটি ঘটনাস্থলে মারা যায়। এটা এতটাই গরম ছিল, লোকটিকে আইডেন্টিফাই করার মতো কোনো অপশনই নেই। এরপর বেত্রী ওই আইসক্রিমওয়ালার ওই ভ্যানটি চেক করতেই সেখানে মানুষের কাটা দুটি হাত পায়। এরপর আমাদের দেখানো হয় বেত্রী আর সন্ধ্যার ব্রেকআপটা কিভাবে হয়েছিল।
মূলত এক রাতে সন্ধ্যার আঙ্কেল তার কলিগের সাথে পার্টি শেষে ড্রিঙ্ক করে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশের চেকপোস্টে আটকালে সন্ধ্যার আঙ্কেল লক্ষ্য করে বেত্রী ডিউটি করছে, কিন্তু বেত্রী সন্ধ্যাকে চিনত না। এজন্য সন্ধ্যার আঙ্কেল সন্ধ্যাকে কল করে বেত্রীকে অনুরোধ করে তাদেরকে ছেড়ে দিতে বলছিল। সন্ধ্যাও তাই বেত্রীকে কল করছিল, কিন্তু বেত্রী তখন এসিবির সাথে কথা বলায় বেত্রীকে বিজি দেখে সন্ধ্যা আমুথানকে কল করে বেত্রীকে বিষয়টা বলতে বলে। কিন্তু আমুথান বেত্রীকে বলার আগেই সন্ধ্যার আঙ্কেল বারবার বেত্রীকে ডাকায় বেত্রী একসময় বিরক্ত হয়ে সন্ধ্যার আঙ্কেলকে চড় মেরে বসে। এরপরই আমুথান বেত্রীকে জানায় ইনি সন্ধ্যার আঙ্কেল। মূলত ওই ঘটনাকে কেন্দ্র করেই সন্ধ্যার পরিবার বেত্রীর সাথে সম্পর্কে রাজি হয়নি, যে জন্য তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। তো এখান থেকে সিন প্রেজেন্টেড। গত রাতের পাওয়া ওই হাতগুলো আর ওই আইসক্রিমওয়ালার বডিটি মর্চেরে আনা হয়েছে। বেত্রী ডক্টর পুষ্পাবতীর সাথে দেখা করলে সে জানায় হাতগুলো 2 দিন আগে কাটা। দেখে মনে হচ্ছে কেউ বডি ডিসপোজ করতে একটি কাটতে পারে। আর আইসক্রিমওয়ালার বডিটি এমনভাবে জ্বলে গিয়েছে কোনোভাবেই আইডেন্টিফাই করার কোনো অপশন নেই। তবে ডক্টর পুষ্পাবতী মর্চারির স্টাফ কালিদাসকে এই হাত দুটির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে হাতগুলো প্রিজার্ভ করতে বলে। কথা মতো কালিদাস ওই কাটা হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বেত্রীকে দেওয়া মাত্রই বেত্রী ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়ে তাদের ডেটাবেসের কারোর সাথে ম্যাচ করে কিনা চেক করে দেখতে বলে। এরপর সোজা থানায় চলে যায়, আর গিয়েই জানতে পারে আজ সন্ধ্যার এঙ্গেজমেন্ট, তাই ইন্সপেক্টর সেখানেই আছে। ঠিক তখনই ক্রাইম ব্রাঞ্চকে কল করে জানায় এই ফিঙ্গারপ্রিন্ট জোসেফ নামে একজনের সাথে ম্যাচ করেছে, আর এই জোসেফ 2 দিন আগে মারা গেছে। আর জানা মাত্রই বেত্রী সন্ধ্যার বাড়িতে গিয়ে ইন্সপেক্টরকে বিষয়টি জানায় এবং জোসেফের বাড়িতে গিয়ে ইনকোয়ারি করতে চাচ্ছিল। তবে থানায় একমাত্র লেডি কনস্টেবল সন্ধ্যা। আজ আবার সন্ধ্যার এঙ্গেজমেন্ট, তাই ইন্সপেক্টর বলছিল তোমরা অন্য দিন যাও। তবে সন্ধ্যার এঙ্গেজমেন্টটি সম্পন্ন করে বাড়িতে গেস্ট রেখে ইউনিফর্ম পরে বেত্রীর সাথে চলে যায়। বেত্রীরা জোসেফের প্রেগনেন্ট ওয়াইফ মেরির সাথে দেখা করে। জোসেফের বিষয়ে জানতে চাইলে মেরি জানায় জোসেফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করত, তবে কিছু মাস যাবৎ খুব আর্থিক সমস্যায় ছিল। জোসেফ বলেছিল সামনে একটি বড় বিল আসবে। তবে হঠাৎ একদিন টিভিতে মানি নামে একজনের মৃত্যুর খবর দেখে জোসেফ একদমই বিচলিত হয়ে পড়ে। এমনকি জোসেফ মেরিকে নিয়ে এই শহর থেকে তাদের গ্রামের বাড়িতেও চলে যেতে চাইছিল। তবে এক্স্যাক্টলি কী জন্য মেরি তা জানত না। হঠাৎই জোসেফের এক বন্ধুর কল এলে জোসেফ তার সাথে দেখা করতে বের হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরই এক কনস্টেবল এসে খবর দেয় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় জোসেফের মৃত্যু হয়েছে। তবে ওই দিন কার মৃত্যুর খবর দেখার পর জোসেফ এমন আচরণ করেছিল মেরি এই বিষয়ে কিছুই জানে না। তো মেরিরা জোসেফের সাথে কথা বলে চলে যাচ্ছিল। তখনই চার্চের কবরস্থানে কাজ করা লোকটি এসে জানতে চায় মেরি তাকে সৎকারের কাজ না দিয়ে কর্পোরেশনের লোক দিয়ে কেন করাচ্ছে। কিন্তু মেরির কথা আমি তো এমন কিছু করাইনি। আবার কর্পোরেশনের ফর্মে মেরির যে সিগনেচার সেটাও ফেক। এজন্য তারা দ্রুত কবরস্থানে গিয়ে দেখে 2 জন ব্যক্তি জোসেফের বডিটি মাটি চাপা দিচ্ছিল। তবে ব্যক্তিদের দেখা মাত্রই তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর চেক করে দেখা যায় জোসেফের বডি থেকে হাত দুটো কেটে রাখা হচ্ছে। এর থেকে শকিং তথ্য আসে ক্রাইম ব্রাঞ্চ থেকে। তারা বেত্রীকে কল করে জানায় বেত্রীরা যে ফিঙ্গারপ্রিন্টটি পাঠিয়েছিল তা এক ব্যক্তির নয়, 4 জনের সাথে ম্যাচ করেছে। এমনকি জোসেফের যেদিন মৃত্যু হয়েছিল বাকি 3 জনও ভিন্ন ভিন্ন স্থানে মারা গিয়েছিল, সবগুলো অ্যাক্সিডেন্টাল ডেথ। এরা 4 জন হচ্ছে জোসেফ, মানি, ভেনকাট এবং আমুথান। কিন্তু প্রশ্ন হচ্ছে টুইন ব্রাদার হলেও ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার কথা নয়, সেখানে একই ফিঙ্গারপ্রিন্ট কিভাবে 4 জনের সাথে ম্যাচ করতে পারে? আর একই দিনে 4টি ভিন্ন স্থানে দুর্ঘটনা, স্থানে তাদের মৃত্যু কিভাবে হলো? এটা নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্স নয়, এর পিছে গভীর কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে। তাই এই 4 জনের খুনের কী কানেকশন থাকতে পারে? এই খোঁজ করতে বেত্রীরা প্রথমেই আমানের হোস্টেলে তল্লাশি করে এবং আমানের রুমে আমধানের ক্যালেন্ডার দেখে বেত্রী লক্ষ্য করে যে আমান প্রতিদিনের কাজগুলো ক্যালেন্ডারের মধ্যে লিখে রাখত। গত 10 দিনে সে কিছুই লেখেনি। আমধানের রুমমেটও জানায় ও তো আর্থিক সমস্যার জন্য তিরুবনন্তপুরমে যাওয়ার কথা বলেছিল। আবার ওই সময় সন্ধ্যার চাচার সাথে যে সমস্যা হয়েছিল সেই বিষয় নিয়ে আমান এবং বেত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়। বেত্রীর ধারণা করে আমধান এজন্য হয়তো তাকে কিছু শেয়ার করেনি। এরপর বেত্রী আমধানের ওয়াশরুম চেক করে, মানে যেখানে তার মৃত্যু হয়েছিল। পোস্টমর্টম রিপোর্ট বলছে ক্লোরিন গ্যাসের জন্য জ্ঞান হারিয়ে পানির মধ্যে মাথা পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু ক্রাইম সিন থেকে তোলা ফটোতে আমথানার নখ দেখেই বোঝা যাচ্ছে মৃত্যুর পূর্বে সে স্ট্রাগল করেছিল। বেট্রি পাথা, জ্ঞান হারানো ব্যক্তি কিভাবে আঁচড় কাটবে? কারণ তা না হলে নখের এমন অবস্থা হওয়ার কথা নয়।
তবে কনস্টেবল অরুণ জানায়, স্যার, দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল বলে এটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ দেখানো হয়েছে, কিন্তু ভেট্টি ধারণা করছে এখানে অন্য কিছু হয়েছে। ভেট্টির মতে আমুথেন যখন শাওয়ার নিচ্ছিল তখন হয়তো কেউ মাস্ক পরে ভিতর প্রবেশ করেছে আর অ্যাসিডের বোতল ফেলে দেয়। ব্লিচিংয়ের সাথে অ্যাসিডের সংমিশ্রণে গ্যাস তৈরি হওয়ার পর আমথানথান যখন নিঃশ্বাস নিতে পারছিল না, তখন ওই কিলার আমুথানকে বালতির পানিতে চেপে ধরায় আমুথান বাঁচার চেষ্টা করেছে। আর ওই সময় নখ দিয়ে মেঝেতে আঁচড় কেটেছিল। এরপর কিলার আমথানের মৃত্যু নিশ্চিত করে এভাবে ফেলে চলে গিয়েছে। কিন্তু অরুণের কথা, দরজা তো ভিতর থেকে লাগানো ছিল, এটা কিভাবে সম্ভব? ব্যক্তি তখন মনে পড়ে এখানে আসার সময় পাশে একটি ভাঙা স্পিকার দেখেছিল। আমরা জানি স্পিকারে চুম্বক থাকে আর বাথরুমের দরজার রঙও উঠে আছে, তাই ব্যক্তি ওই স্পিকারের চুম্বকের সাহায্যে বন্ধ দরজা খুলতে চেষ্টা করতেই দরজাটি খুলে যায়, যার দ্বারা ব্যক্তি এখন স্পষ্ট বুঝতে পারছে সে যেমনটা ধারণা করেছে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, প্রি প্ল্যান্ড মার্ডার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমুথানের তো তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমুথানের মতো সাধারণ একটি ছেলেকে কে এত রিস্ক নিয়ে খুন করতে যাবে? ব্যক্তির ধারণা, আমুথান যে 10 দিন তার ক্যালেন্ডারে মার্ক করেনি, ওই 10 দিনে হয়তোবা তার সাথে কিছু একটা হয়েছিল। অরুণ বলে, আমথানের পরিবারের কাছে ওর ফোন আছে, তাদেরকে কুরিয়ার করতে বলা হয়েছে। আমানের ফোনটি চেক করলে হয়তো কিছু একটা জানা যেতে পারে। তবে ততক্ষণে ব্যক্তিরা মানি আর ভেঙ্কটের মৃত্যুর বিষয় তদন্ত করে দেখতে চায়, কারণ হয়তো সেখানেও কোনো সিমিলারিটি থাকতে পারে। তবে যাওয়ার সময় ভেট্টি লক্ষ্য করে ব্লু রঙের একটি কার তাদেরকে ফলো করছে। ভেট্টি ভেঙ্কটের বাড়িতে গিয়ে ভেঙ্কটের ভাইয়ের সাথে কথা বলে। সে জানায় ভেঙ্কট খুবই আর্থিক সমস্যায় ছিল। মৃত্যুর আগে পাওনা টাকার জন্য বাদিভেল ওয়ান শপে একজনকে পিটিয়েও ছিল। এরপর হঠাৎ সেই রাতে 2:30টার দিকে ছাদ থেকে পড়ে মারা যায়। ভেট্টি ধারণা করে ভেঙ্কট মারি আর আমানের হঠাৎ মৃত্যুর খবর দেখেই হয়তোবা জোসেফ ঘাবড়ে গিয়েছিল। ভেঙ্কটের ভাইয়ের কাছে ওই দিন সকালে একটি ভিডিও পাওয়া যায়, আর ওই ভিডিও দেখে ভেট্টির সন্দেহ হয়, কারণ ওপর থেকে পড়লে প্রথমে দেয়ালে আঘাত করার কথা, আর এত বড় মানুষটা পড়ল, অথচ পাশে ভেঙ্কটের বাবার রুম। সে কোনো শব্দই পেল না। আবার ঘটনার দিন থেকে ভেঙ্কটের ফোনটাও মিসিং। তবে ভেঙ্কট স্মার্ট ওয়াচে একটি নম্বর পাওয়া যায়। ভেঙ্কটের ভাই জানায় এটা তো মানির নম্বর, কিন্তু সমস্যা হচ্ছে এখানে দেখা যাচ্ছে মানি ভেঙ্কটকে রাত 2টায় কল করেছিল, মানে ভেঙ্কটের মৃত্যুর 30 মিনিট আগে। কিন্তু মারি তো ওই রাত 11টায় মারা গিয়েছিল, তাহলে 2টায় কিভাবে কল করলো? মানির ওয়াইফের সাথে ফোনে কথা বললেও সেও জানায় যে মানিক ওর ফোন ওই দিন রাতে ওয়াইন শপে পড়ে গিয়েছিল, এরপর তারা পায়নি। ভেট্টি ধারণা করে কিলার হয়তোবা ওয়াইন শপ থেকে ওই ফোনটি নিয়ে মানির ফোন থেকে রাত 2টায় ভেঙ্কটকে কল করে নিচে ডেকেছিল, আর এরপর খুন করে এখানে ফেলে গেছে। এদিকে এই এরিয়াটা অন্য থানার, তাই খবর পেয়ে অন্য থানা এসআই এসে পড়ে। ভেট্টি তাকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করে, যেজন্য মানির বাড়িতে যাওয়ার আগেই ইন্সপেক্টর কল করে দ্রুত তাদেরকে থানায় দেখা করতে বলে। তবে ভেট্টির কথা, ওদের 3জনকে ভিন্ন সময় খুন করা হয়েছে, তাও ওরা যখন একা ছিল। তার মানে কিলার হয়তোবা খুব ভালোভাবে ওদের ওপর নজর রেখে খুনগুলো করেছে। কথা বলতে বলতে ভেট্টি লক্ষ্য করে ব্লু রঙের ওই কারটি তখন তাদেরকে ফলো করছে। এজন্য ভেট্টি গ্লাসের ভিতর থেকে ওই কারের নম্বর প্লেটের ফটো নিতে যাচ্ছিল। তবে হঠাৎ করে ব্রেক করায় ফোনটি নিচে পড়ে যায়, আর ভেট্টি তখন লক্ষ্য করে তাদের জিপের মধ্যে একটি ট্রান্সমিটার লাগানো রয়েছে। এর মধ্যে ভেট্টিরা মানির বাড়িতে পৌঁছে যায়। মানির ওয়াইফ আর মানির শালকের সাথে কথা বলে তারা জানেন মানি ওপরের ঘরে ফাঁস নিয়েছিল, তাই ভেট্টি মানির শালককে নিয়ে ওপরে চলে যায়, আর সন্ধ্যা নিচে মানির ওয়াইফের সাথে কথা বলছিল। অন্যদিকে ভেট্টি ওপরের ঘরে গিয়ে জানতে চায় মানির উচ্চতা 6 ফুটের মতো ছিল। এত উচ্চতায় ও ফাঁস নিতে 3 ফিটের মতো টুল লাগার কথা। ভেট্টি মারি শালককে টুলটা খুঁজতে বলে, আর এরপর জানালা দিয়ে উকি দিয়েই দেখে ব্লু রঙের কারটা সামনেই পার্ক করা। এজন্য ভেট্টি অরুণকে কল করে বিষয়টা বলে যে ওই কারটা আমাদেরকে ফলো করছে, আর আমাদের জিপের মধ্যে একটা ট্রান্সমিটার লাগানো আছে। অরুণ চেক করে ভেট্রিকে এই বিষয়টা জানাতে যাচ্ছিল, তখনই মানির শালকের পকেট থেকে শব্দ আসতে শুরু করে। এতে করে ভেট্রি স্পষ্টই বুঝতে পারে এরাই তাদের কারের মধ্যে ট্রান্সমিটার বসিয়েছে, মানে তারা যে কথাগুলো বলেছে সবই তারা শুনেছে। তার মানে এই সেই খুনি যাকে তারা খুঁজছে। এমনকি সে ভেট্রিকে মারার জন্য একটা ছড়িও নিয়ে এসেছে। এরপর ওই ব্যক্তি ভেট্রির ওপর আক্রমণ করার চেষ্টা করলে তাদের মধ্যে ফাইট শুরু হয়। আবার এদিকে নিচে ওই মেয়েটাও সন্ধ্যার ওপর আক্রমণ করে। এক পর্যায়ে ভেট্রি ওই ব্যক্তির সাথে ফাইট করতে করতে নিচে এলে সন্ধ্যাকে বাঁচাতে ওই মেয়েটার মাথায় একটি পাতিল ছুঁড়ে মারলে মেয়েটি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর এই সুযোগে ছেলেটিও পালিয়ে যায়।
এরপরে তারা তালাবদ্ধ অন্য রুমের মধ্যে মানির আসল ওয়াইফকে পায়। মানির ওয়াইফ জানায় ভেট্রিরা আসার আগে ওরা এসে তাকে মারার চেষ্টা করেছিল, তবে ভেট্রিদের গাড়ির আওয়াজ পেয়ে তাকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। মানির বিষয়ে জানতে চাইলে সে জানায় মানি একদমই সাধারণ একজন ট্যাক্সি চালক ছিল, নিজের টাকায় ট্যাক্সি কিনে ট্যাক্সি চালাচ্ছিল। কিন্তু কোনো একটি অ্যাক্সিডেন্টের পর মানি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়ে। মাঝে একবার কোনো একটি কাজের জন্য 10 দিন বাইরে ছিল। ওই দিন রাতে বাড়ি থেকে বেরোনোর সময় বলে গিয়েছিল আজকে রাতে যে টাকা পাবে তা দিয়ে তাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু ওই রাতেই ওয়াইন শপের মালিক কল করে জানায় মানি সেখানে মাতাল অবস্থায় কারোর সাথে ফাইট করেছে, তাই মানির ওয়াইফ যেন তাকে নিয়ে আসে। অবশ্য মানির ওয়াইফ তাকে রিকোয়েস্ট করছিল আপনি কোনোভাবে একটি ট্যাক্সিগুলোকে পাঠিয়ে দিন। তাতেও তারা রাজি না হলে মানির ওয়াইফ বাধ্য হয়ে মানিকে আনতে চায়, আর গিয়ে জানতে পারে অন্য এক ব্যক্তির মাধ্যমে তারা মানিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর এরপর মানির ওয়াইফ বাড়িতে এসে দেখে মানি ফাঁস নিয়ে মারা গেছে। মানির ওয়াইফের থেকে সবকিছু জানার পর বাইরে যে সেন্সলেস অবস্থায় মেয়েটি পড়েছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মাথায় ইনজুরির কারণে সে এখনো সেন্সলেস, সাথে তেমন কোনো আইডিয়াও নেই, যেজন্য তার পরিচয় জানা যাচ্ছে না। আর এই বিষয় নিয়ে ইন্সপেক্টর ব্যক্তিগতর অনেক রেগে আছে, কারণ তার কথা এমনিতেই তুমি আগের বিষয়গুলো সলভ করতে পারো না, নতুন করে একটি মেয়েকে আঘাত করে সেন্সলেস করে রেখেছো, তার পরিচয় পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। ভেট্রি স্যার, আমি যে কদিন এখানে আছি, মানে বোম্বে স্কোয়াডে যোগদান করার আগ পর্যন্ত আমি কেসটি সলভ করতে পারি। ইন্সপেক্টর এর জন্য ভেট্রিকে মাত্র 2 দিনের সময় দেয়, যে 2 দিনের মধ্যে যেভাবে সম্ভব এই সবগুলো সমস্যার সমাধান করতে হবে। এই জন্য ভেট্রি সন্ধ্যাকে এখানে ডিউটিতে রেখে সোজা থানায় চলে যায়। তারা যে ব্লু রঙের কারটি নিয়ে এসেছিল ওই কারটিও জব্দ করা হয়েছে। প্রথমে জানা যায় ওই কারটি একটি রেন্টাল এজেন্সি থেকে নেওয়া হয়েছিল, আর ওই রেন্টাল এজেন্সির লোকটিকে ডাকে সে জানায় কিছুদিন আগেই ওরা দুজন নিজেদেরকে কাপল পরিচয় দিয়ে টুরিস্ট হিসেবে এটি ভাড়া নিয়েছিল। এমনকি তাকে যে আইডি প্রুফ দিয়েছে তাতে দেখা যাচ্ছে মেয়েটির নাম দিব্যা, ছেলেটির নাম দিনেশ। কিন্তু ব্যক্তি ধারণা করছে ওদের এই আইডি নিশ্চয়ই ফেক হবে। তবে কার্ডের ড্যাশবোর্ডে ন্যাভিগেটর চেক করে দেখা যায় এই কারটি সার্বক্ষণিক তাদেরকে ফলো করছিল, কিন্তু তাদেরকে ফলো করার আগে এটা কাল রানীতে ছিল। তার মানে কালো রানীতে গেলে হয়তোবা কোনো তথ্য পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে গিয়ে দিব্যার ফটো দেখালে কেউ দিব্যাকে চিনতে পারছিল না। এর মধ্যে থানা থেকে এক কনস্টেবল কল করে জানায় আমোদ থানার বাড়ি থেকে তার ফোনটি কুরিয়ার করে পাঠানো হয়েছে, আর ওই ফোনের মধ্যে আমোদের সাথে আরও 4 জনের একটি সেলফি আছে। ভেট্রিটি লক্ষ্য করে আমানসহ বাকি সবাই একই সেলফিতে আছে। আর এখানে যে চতুর্থ ছেলেটি রয়েছে তার নাম মুগিল, আর এই মুগিলের বালি কালো রানীতি। ভেট্রিরা স্থানীয়দের মুগিলের ফটো দেখালে তারা ভেট্রিদেরকে মুগিলের বাড়িটি দেখিয়ে দেয়, সাথে এটাও জানায় গত কয়েকদিন আগে মুগিলের মৃত্যু হয়েছে, আর মুগিলও ওই একই দিনে মারা গিয়েছিল। কিন্তু মুগিলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যাচ্ছিল না। পাশের বাড়ির এক মহিলা জানায় মুগিলের বাবার নাম মারি, মুগিলের ফিউনারেলের জন্য তাদের গ্রামের বাড়িতে গিয়েছে। গত রাতেও ঘরের লাইটগুলো অন ছিল, তাই ধারণা করছে গত রাতেও হয়তোবা মারি বাড়িতেই ছিল, আজই গিয়েছে, আগামীকাল পর্যন্ত নিশ্চয়ই চলে আসবে। মুগিল মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মহিলাটি জানায় যে মুগিলের মৃত্যুর আগে ভারীবেলুর একটি ওয়াইন শপে কয়েকজন ছেলের সাথে ওর ফাইট হয়েছিল। অরুণের কথা 3টি জায়গা থেকেই কিন্তু আমরা একই ওয়াইন শপের কথা শুনেছি। সবাই ওই ওয়াইন শপের কথা উল্লেখ করেছে, তার মানে ওই ওয়াইন শপে কিছু একটা ঘটেছিল। এজন্য ভেট্রি অরুণকে ওই ওয়াইন শপে খোঁজ নিতে বলে। আর মুগিল কিভাবে মারা গেল সেই বিষয়ে জানতে চাইলে ওই মহিলা জানায় মুগিল হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ায় মুগিলকে হসপিটালে নেওয়া হয়েছিল। ওই দিনের মুগিলের বাবার একটি কাজ থাকার কারণে মুগিলের বাবার অনুরোধে সে ওই হসপিটালে গিয়েছিল। কিছুক্ষণ পর ডক্টর এসে মুগিলকে চেক করে জানায় মুগিল সম্পূর্ণ সুস্থ, ও এখন বাড়িতে চলে যেতে পারে। আর এখানে মুগিলের সাথে আমানে ছিল। আমান মুগিলকে নিয়ে বের হয়ে যাচ্ছিল, তবে হঠাৎ করে মুগিল আবার অসুস্থতা ফিল করে বেঞ্চে বসা মাত্রই আমানের কাঁধে ভর করে মারা যায়। এতক্ষণে মুগিলের বাবা এসে পড়েছে। তার সুস্থ ছেলেটা, যাকে ডক্টর এই মুহূর্তে বাড়িতে যেতে বলল, হঠাৎ করে কিভাবে মারা গেল সেই বিষয়টা বুঝতে পারছিল না। সে মানতেই পারছিল না তার ছেলেটা মারা গেছে। এর মধ্যে অরুণের কাছে ওই রাতের ওয়াইন শপের সিসিটিভি ফুটেজ এসে পড়ে। লক্ষ্য করে ওই রাতে ওয়াইন শপে এদের সবার মধ্যে ফাইট হয়েছিল। ওই রাতে ওয়াইন শপে একটি ফাইট হয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি কী নিয়ে হয়েছিল এই বিষয়ে ওয়াইন শপ থেকে কিছু বলতে পারছে না। তবে এক্স্যাক্টলি ওই ঘটনার পরের দিনই কিন্তু সবার মৃত্যু হয়েছে। আবার ওই মহিলার থেকে তথ্য নিয়ে জানা যায় মুগিলের বাবা মারি মর্চুয়ারিতে কাজ করে, মানে মর্চুয়ারির স্টাফ।
তাই বেট্রি ধারণা করছে মুগিলের মৃত্যুর জন্য হয়তোবা মুগিলের বাবা মুগিলের ওই 4 বন্ধুকে দায়ী করছিল। এমনও হতে পারে ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে সে নিজেই ওই 4 জনকে খুন করেছে। তবে ওই মহিলার থেকে মারির নম্বর নিয়ে কল করে দেখা যায় মারির নম্বরটি এখন বন্ধ। বেট্রি জানতে চায় আর কাকে কল করে তাকে পেতে পারি। সে বলে আমার কাছে তো অন্য কারো নম্বর নেই, কিন্তু মারির ঘরের দেয়ালের মধ্যে মারির ভাইয়ের নম্বর লেখা আছে, যেজন্য তালা ভেঙে তারা ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরের মধ্যে ঢুকে তারা মারির ফটো দেখতে পায়। বেট্রিটি ফটোটি দেখা মাত্রই তার মনে পড়ে মারিকে সে কোথাও দেখেছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় দেখেছিল বেট্রি মনে করতে পারছিল না। মহিলাটি জানায় মুগিলের মৃত্যুর পর এফআইআর কপি আনতে মারি থানায় গিয়েছিল, যেজন্য বেট্রি থানায় কনস্টেবলকে কল করে এই বিষয়ে জানতে চায় যে কোনো ব্যক্তি ছেলের মৃত্যুর পর তার পোস্টমর্টেমের জন্য এফআইআর কপি আনতে কেউ এসেছিল। কনস্টেবল তখন মারির কথা বলে যে ওই দিন সে এসেছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই ওই দিন মারি তার ছেলে মানে মুগিলের পোস্টমর্টেম করানোর জন্য এফআইআর কপি চাইতে বেট্রি একটু বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপরও মারি অনেক অনুরোধ করে যে একমাত্র ছেলেটা মারা গেছে, একদম সুস্থ ছেলে, হসপিটাল থেকে তাকে সুস্থ বলে বাড়িতে পাঠিয়ে দিল, সেই ছেলেটা কিভাবে মারা গেল। তার ধারণা তার ছেলের সাথে কিছু একটা করা হয়েছে, আর পোস্টমর্টেম করলে ওর মৃত্যুর আসল কারণটা জানা যাবে। তাই বেত্রীকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলার পর বেত্রীর নির্দেশে মারিকে সেদিন এফআইআর কপিটা দেয়া হয়েছিল। এরপরই মারির ঘরের মধ্যে তল্লাশি করে ঘরের কোনো একটি ড্রামের মধ্যে দীনেশ নামে ওই ছেলেটির গলা কাটা বডি পাওয়া যায়, যেই ছেলেটা গতদিন মারির বাড়ি থেকে পালিয়ে এসেছিল। বেত্রী এখন স্পষ্টভাবে ধারণা করছে মারি হয়তো ওকে খুন করে এখানে রেখেছে, কিন্তু ওই মহিলা স্পষ্ট করে বলতে পারছে না সে মারিকে কত রাতে এই বাড়িতে দেখেছিল কিনা। তার কথা মারি ছাড়াই বাড়িতে আর কে আসবে, কিন্তু দীনেশের বডি এখানে কি করে এলো, দীনেশ বা এখানে কিভাবে এলো, বা মারি অ্যাকচুয়াল এখানে এসেছিল কিনা সেটা জানার জন্য বেত্রী অরুণকে আশেপাশের সকল সিসিটিভি কালেক্ট করতে বলে। এই জন্য অরুণ বাইরে এসে প্রথমে সন্ধ্যাকে কল করে বিষয়টি জানায় যে মেয়েটা হসপিটালে ভর্তি আছে ওর সাথের যে ছেলেটা ছিল। সন্ধ্যার কথা বলার সময় সন্ধ্যার মুখে এটা শোনার পর দিব্যার চোখ দিয়ে অশ্রু ঝরছে, তার মানে দিব্যার সেন্স ফিরেছে। এদিকে অরুণ আশেপাশের সকল জায়গায় তল্লাশি করে শুধুমাত্র একটি জায়গা সিসিটিভি ক্যামেরা পেয়ে সেখানে ফুটেজ পর্যবেক্ষণ করে এসে বেত্রীকে জানায় ওই ফুটেজের মধ্যে মারিকে যেতে বা আসতে দেখা যায়নি, তার মানে মারি এখানে আসেনি। আবার এদিকে ফরেন্সিক এক্সপার্ট পুরো ঘর তল্লাশি করে বেত্রীকে জানায় যে ঘরের কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, আর যেই এই খুনটি করেছে স্পিরিট দিয়ে বায়োলজিক্যাল এভিডেন্সগুলো মিটিয়ে ফেলেছে। বেত্রীর কথা, তার মানে যে খুন করেছে সে এভিডেন্স মেটানোর বিষয়টি খুব ভালো করে জানে। আবার ফরেন্সিক গলার আকার দেখে ধারণা করছে এটা সার্জিক্যাল নাই দিয়ে কাটা হয়েছে। এখানেও একটা প্রশ্ন আসছে, সার্জিক্যাল নাই কারা ব্যবহার করে? নিশ্চয়ই মর্চুয়ারিতে কাজ করে যারা তারা ব্যবহার করবে, আর মারি তো মর্চুয়ারিতে কাজ করে। সাথে সে এটাও জানায় যে খুন হয়েছে মানে দীনেশের উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। এখান থেকে সিন চলে যায় হসপিটালে। সন্ধ্যাকে দেখা যায় কফি মেশিন থেকে কফি নিচ্ছে। ঠিক তখনই ভিতর থেকে শব্দ পেয়ে সন্ধ্যা দ্রুত ভিতরে গেলে সেখানে দায়িত্বরত সিস্টার জানায় হঠাৎ করে পেশেন্টের মুভমেন্টের কারণে শব্দ হয়েছে। তবে আমরা দেখতে পাই সিস্টার পাশেই ট্রে রেখে তার কাজ করছিল। ওই সুযোগে দিব্যা সেখান থেকে সার্জিক্যাল নাইফটি নিয়েছে। এদিকে দীনেশের পলিটি মর্চারে আনা হয়েছে। বেত্রী একটি মর্চার স্টাফ কালিদাসের কাছে জানতে চায় একে কখনো তুমি মারির সাথে দেখেছ? কালিদাস স্পষ্ট না বলে দেয়। আর মারির বিষয়ে জানতে চাইলে কালিদাস বলে মারি তো খুব ভালো লোক, 25 বছর যাবৎ আমরা একসাথে কাজ করছি। আর এখানে কাজ করার বিষয়ে জানতে চাইলে কালিদাস জানায় মারি, সে আর ভাদিবুলু নামে এক ব্যক্তি, 3 জন এখানে কাজ করে। তবে 4 দিন আগে ভাদিবুলু একটি কাজের জন্য বাড়িতে গিয়েছে। বেত্রী যাচাই করতে ভাদিবুলুর নম্বরে কলও করে, কিন্তু সেই নম্বরটাও বন্ধ। এর মধ্যে ডক্টর পুষ্পা আসে জানায় তার হাতে আরও 4টি পোস্টমর্টমের কাজ আছে, সেগুলো শেষ করার পরই সে দীনেশের পরই পোস্টমর্টম করবে। এই জন্য বেত্রীরা বেরিয়ে যায়। বেত্রী অরুণকেও বলে কালিদাস যে ভাদিবুলুর নম্বর দিয়েছে সাইবার সেলের নম্বরটি দিয়ে ওই নম্বর সকল হিস্ট্রি বের করো, সাথে কালিদাস এবং মারিরও। আর আমার নম্বর দিয়ে গত 4 দিনে আমি যে সকল জায়গায় ট্র্যাভেল করেছি সেগুলো ট্র্যাভেল হিস্ট্রি বের করো, তাহলে স্পষ্ট বের হয়ে যাবে আমাকে কোন ব্যক্তি কখন কোথায় ফলো করেছে। এদিকে বেত্রী মারি সম্পর্কে জানার জন্য এই মর্চারে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে বলেছিল, সেই ফুটেজ এসে পড়ে। সিন চলে যায় হসপিটালে। সন্ধ্যা যখনই তার ফিয়ান্সের সাথে কথা বলতে যাবে ঠিক তখনই দিব্যা সন্ধ্যার উপর আক্রমণ করে। সন্ধ্যার হাতের মধ্যে সার্জিক্যাল নাইফটি ঢুকিয়ে দেয়, এমনকি রড দিয়ে আঘাত করে সন্ধ্যাকে বেহুশ করে ফেলে। বাট সন্ধ্যার ইউনিফর্ম পরে হসপিটাল থেকে পালিয়ে যায়। এরপরই কেউ একজন দিব্যার খোঁজ করতে হসপিটালে এসে দিব্যার বেডে সন্ধ্যাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কাউকে কল করে জানিয়ে দেয় দিব্যা এখান থেকে পালিয়েছে।
আর এর মাধ্যমে আমরা এটাও জানতে পারি এই ব্যক্তি দিব্যাকে খুন করতে এসেছিল। তার মানে কেউ একজন আছে যে দিব্যাকে খুন করতে চায়, মানে দিব্যা বেঁচে থাকলে হয়তোবা তার তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলেই দিব্যাকে সে হত্যা করতে চাইছে। অন্যদিকে বেত্রী থানায় বসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিল। তখন ইন্সপেক্টর সে বেত্রীর কাছে পুরো বিষয়টি জানতে চায় যে এত কিছু জানার পরও মারিকে কেন তারা অ্যারেস্ট করছে না। বেত্রীর কথা, মারি আসলে খুনি নয়, কারণ যে ব্যক্তি খুন হয়েছে তার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, মারির সর্বোচ্চ 5 ফুট 2 থেকে 3 ইঞ্চি হবে। মারির পক্ষে তার গলা কেটে তাকে এভাবে খুন করা এটা বাস্তবসম্মত নাও হতে পারে, কারণ দিনেশ তো অনায়াসে মারির সাথে ফাইট করে সেখান থেকে পালাতে পারত। আর মারিকে বাড়িতে যেতে বা আসতে কেউই দেখেনি, কোনো সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। বেত্রী ধারণা করছে মারিকে এই খুনের ধারা ফাঁসানোর জন্য অন্য কেউ হয়তোবা দিনেশকে খুন করে সেখানে বডি রেখে এসেছে। ইন্সপেক্টরের কথা, যাই হোক না কেন মারিকে ট্র্যাক করো, তারপর আমরা সত্যিটা জানতে পারবো। এই জন্য বেত্রীরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। তবে এর মধ্যেই সাইবার সেল থেকে কল করে জানায় তারা যে নম্বরগুলো ট্র্যাকিং করতে দিয়েছিল সেগুলো ট্র্যাক রেকর্ড চলে এসেছে, আর ওই ট্র্যাকিং রেকর্ডে কালিদাসের নম্বরটিও পাওয়া গেছে। এই জন্য বেত্রীরা সোজা মর্চারে চলে যায়। মূলত বেত্রীরা কালিদাসকে ধরতে এসেছে। অরুণের কথা, স্যার কালিদাস যে এর মধ্যে রয়েছে আপনি এটা কি করে জানতে পারলেন? বেত্রী তখন অরুণকে সিসিটিভি ফুটেজটি দেখায়। মূলত দিনেশের বডিটি দেখিয়ে কালিদাসের কাছে যেদিন জানতে চাওয়া হয়েছিল যে কালিদাস দিনেশকে চেনে কিনা, কালিদাস বলেছিল সে দিনেশকে চেনে না। অথচ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে মগিলের বডিটি যেদিন পোস্টমর্টেম করতে আনা হয়েছিল ঠিক সেদিন দিনেশ আর দিব্যা কালিদাসের সাথে মর্চারের মধ্যে যাচ্ছিল। তার মানে কালিদাস এই সম্পর্কে আগে থেকেই জানে। এদিকে বেত্রীর নির্দেশ মতো বেত্রীর একজন লোক আগে থেকেই কালিদাসের উপর নজর রাখছে। কালিদাসকে দেখা যায় মর্চুরির পিছন দিয়ে স্টোর রুমের মধ্যে গিয়ে দিব্যার সাথে দেখা করছে। দিব্যা হসপিটাল থেকে সোজা কালিদাসের সাথে দেখা করতে এখানে এসেছিল। দিব্যা শুধু কালিদাসের কাছে একটা কথাই জানতে চায়, দিনেশকে কে খুন করেছে। কালিদাসের কথা, আমি কি করে বলবো, পুলিশ খুনিকে সারা শহর খুঁজে বেড়াচ্ছে, আমি কিছু জানি না। কিন্তু দিব্যা ধারণা করছিল কালিদাস হয়তো খুন করতে পারে, তাই কালিদাসও যখন বিষয়টি বুঝতে পারে তখন উল্টো দিব্যাকে মারার চেষ্টা করে, আর এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। এতক্ষণে বেত্রীরাও এসে পড়ে। একদিকে অরুণ দিব্যাকে ধরার চেষ্টা করছে, আর অন্যদিকে বেত্রী আর কালিদাসের ফাইটের এক পর্যায়ে কালিদাসের গলায় আঘাত লেগে কালিদাস সেন্সলেস হয়ে পড়ে, যে জন্য বেত্রী দ্রুত কালিদাসকে হসপিটাল নিয়ে যেতে বলে। এরপর বেত্রী দিব্যার কাছে জানতে চায় সন্ধ্যা কোথায়, সন্ধ্যার সাথে কি করেছো। বেত্রীর কথা, সন্ধ্যার সাথে কিছু হলে আমি তোমাকে ছাড়বো না, কারণ এতক্ষণে হসপিটাল থেকে কনস্টেবল কল করে জানিয়েছে সন্ধ্যা হসপিটালে নেই। দিব্যার কথা, আমি তো ওকে বেডে বেহুশ অবস্থায় রেখে এসেছিলাম, আমি ওর সাথে কিছুই করিনি। কিন্তু বেত্রী কিছুতেই দিব্যার কথা বিশ্বাস করতে পারছে না, তাই বেত্রী দিব্যার গলা চেপে ধরে। বেত্রী ভালো করে জানে দিব্যা এত সহজে মুখ খুলবে না, তাই বেত্রী দিব্যাকে থানায় না নিয়ে অনেকটি নির্জন জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বেত্রী দিব্যার কাছে তার আসল ইন্টেনশন জানতে চায়, যে দিনেশ আর সে কী জন্য এসেছিল, তারা কেন এগুলো করছে। দিব্যার কথা, আমাকে মেরে ফেলে সত্যটা বের করতে পারবে না। তবে দিব্যার থেকে কথা বলতে গিয়ে বেত্রী দিব্যাকে দিনেশের ফটোটি দেখায়, যে তোমার পরিণাম কিন্তু এমনটা হবে, আর কালিদাস ওকে খুন করেছে। এখন তুমি আমাকে বলো কেন এবং কোন ধরনের মানুষদের তোমরা টার্গেট করো। দিব্যা বলে, যারা অসহায়, ঋণগ্রস্ত, টাকার জন্য স্ট্রাগল করছে তারাই আমাদের মূল টার্গেট। আর এরপর আমাদের দেখানো হয় দিব্যা আর দিনেশ কীভাবে ওই 5 জন ব্যক্তিকে ফাঁসিয়েছিল। সিন চলে যায় পাস্টে। হঠাৎ একদিন জোসেফের কলিগ জোসেফকে কল করে জানায় জোসেফকে কোম্পানি থেকে যে টার্গেট দেওয়া হয়েছিল সেটা পূরণ করতে না পারায় তার চাকরিটা চলে গেছে। জোসেফ তখন তার বন্ধুকে তার বর্তমান পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করছিল, যে মেরি এখন প্রেগনেন্ট, আমার অনেক টাকার প্রয়োজন, এই মুহূর্তে আমি কিভাবে কী করব। তখন জোসেফের বন্ধু তাকে বলে, শহরে নতুন একটি মেডিকেল কোম্পানি এসেছে যারা মেডিকেল ইভেন্ট কন্ট্যাক্ট করছে, ভালো পেমেন্টও দেবে। আমি তাদের সাথে তোর ব্যাপারে কথা বলেছি, আমি তোকে অ্যাড্রেস দিচ্ছি, তুই সেখানে গিয়ে কথা বল। ঠিক একই সময় অন্যদিকে মুগিল যে কোম্পানিতে কাজ করছিল সেখানেও টার্গেট পূরণ করতে না পারায় মুগিলের চাকরিটা চলে যায়। এদিকে মুগিল লোন নিয়ে একটি বাইক কিনেছিল, সময় মতো টাকা পরিশোধ করতে না পারায় তারা মুগিলের বাইকটি নিয়ে নিতে চাচ্ছিল। আবার মুগিলের বাবার কাছেও টাকা নেই, মুগিলও তখন অসহায়। মুগিল তখন তাদের কাছে 2 দিনের সময় চেয়ে নিয়েছিল, যে 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিবে, কিন্তু কিভাবে করবে কিছুই খুঁজে পাচ্ছিল না। তখন জোসেফ মুগিলকে কল করে ওই এজেন্সির কথা বলে, যে আমি একটা এজেন্সির খবর পেয়েছি, তুই আমার সাথে যেতে পারিস। মুগিলের কথা, এই মুহূর্তে যে কোনো কাজ পেলেই হবে। এই জন্য জোসেফ বলে, ওরা তো আমাকে 10:30টায় দেখা করতে বলেছে, তুই আমার এখানে আয়, একসাথে আমরা যাব। তো এই জন্য মুগিল রেডি হয়ে বের হয়ে যায়। মুগিল রাস্তায় একটি ট্যাক্সি দেখে তার কাছে লিফট যায়।
মুগিল তাকে স্পষ্ট করে বলে যে আমি আসলে অটো অফোর্ড করতে পারি, আপনাকে আমি খুব বেশি কিছু দিতে পারবো না। আর এই গাড়িটি ছিল মূলত মানির গাড়ি। মানি তখন মুগিরকে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি সময় মতো পৌঁছে দিব। যেতে যেতে কথায় কথায় মানিও জানায় মানি বেশ কিছুদিন যাবৎ আর্থিক সমস্যায় ভুগছে, মাঝে তো নিজের জীবন দেওয়ার চেষ্টা করেছিল। আর এভাবেই যেতে যেতে হঠাৎ করে মানির গাড়িটি বন্ধ হয়ে যায়, যেজন্য মুগিল আর যেতে পারছিল না। তবে মুগিলের সমস্যার কথা চিন্তা করে মানি মুগিলকে পৌঁছে দিতে এদিক দিয়ে যাওয়া বাইকগুলো থামানোর চেষ্টা করছিল। আমুথান এদিক দিয়ে যাচ্ছিল, তাই মানি আমুথানকে সিগন্যাল দিলে আমুথান মুগিলকে নিতে রাজি হয়। মানি ও মুগিলের এমন উপকার করায় মুগিল মানির থেকে তার নম্বরটি নিয়ে যায়, আর সময় মতো ইন্টারভিউ স্থলে পৌঁছে দেওয়ার জন্য মুগিল আমুথানের থেকে আমুথানের নম্বরটি নেয়, যাতে পরবর্তীতে তার পেট্রোলের দাম সে পাঠিয়ে দিতে পারে। এরপর জোসেফ এবং মুগিল একসাথে দিব্যা আর দীনেশের অফিসে গিয়ে দেখা করে। দিব্যা জানে তারা একটি মেডিসিনের ট্রায়াল দিতে যাচ্ছে, এজন্য তাদের বেশ কিছু লোক দরকার যাদের উপর তারা ট্রায়ালটি দিতে পারবে। আর এটা 10 দিনের একটা ট্রায়াল হবে। প্রত্যেক ব্যক্তির জন্য তারা 1 লক্ষ করে টাকা দিবে। দিব্যাদের কথা, তোমরা যদি লোক দিতে পারো তাদেরকে তোমরা কত টাকা দিবে সেটা আমাদের বিষয় না, আমরা পার পারসন তোমাদেরকে 1 লক্ষ করে টাকা দিব। আর মেডিসিনের বিষয়ে তারা জানায় যে যারা কিনা স্মোক করে বা ড্রিঙ্ক করে তাদেরকে শুধানোর জন্য, তাদেরকে সুস্থ করার জন্য, মানে হার্টের রোগীদের ভালো করার জন্য বা লিভারের রোগীদের ভালো করার জন্য তারা এই মেডিসিনের ট্রায়ালটি দিচ্ছে। এজন্য সব কিছু শোনার পর আবার ভালো একটা অ্যামাউন্টও পাওয়া যাবে, তাই মুগিলরা বেশ কিছু লোক দিতে রাজি হয়। কিন্তু এত লোক তারা কোথায় পাবে? মুগিল তখন সেই কার ড্রাইভার মানির সাথে কন্ট্যাক্ট করে। মানি মুগিলকে 50 জন লোক দিতে চাচ্ছিল, কারণ 50 জন লোক দিলে এই টাকায় যে টাকা তারা পাবে সবার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মানি যেমনটা বলেছিল, মানি 50 জন তো আনতে পারেইনি, শুধু একজন নিয়ে এসেছিল। তখন মুগিলরা চিন্তা করে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই, এখন তাদেরকে ক্যান্ডিডেট হতে হবে। যে টাকা তারা পাবে তা দিয়ে আপাতত তাদের সমস্যার সমাধান হবে। আমুথানও বিষয়টি জানার পর নিজে ক্যান্ডিডেট হতে যাচ্ছিল, কারণ আমুথানের কথা তাকে দেখে তারা হোস্টেল থেকে আরও অনেকে হয়তোবা উদ্বুদ্ধ হতে পারে। তাই তারা 5 জনই প্রথমে ক্যান্ডিডেট হয়ে তাদের উপর ট্রায়াল শুরু করে। সিন চলে আসে প্রেজেন্টে। মাস্ক পরিহিত ওই কিলার ভেত্রীকে ভিডিও কল করে সন্ধ্যাকে দেখায় এবং বলে ওর শরীরে একটি অটোমেটেড ইনসুলিন সেট করা আছে, প্রতি 10 মিনিটে একটি করে ইনসুলিন ওর বডিতে পুশ করা হবে। যদি ওকে বাঁচাতে চাও তাহলে আমার একটি কাজ করে দিতে হবে, দিব্যা এবং কালিদাসকে খুন করে ওদের বডিটি ডিসপোজ করতে হবে, নয়তো সন্ধ্যাকে জীবিত পাবে না। সন্ধ্যাকে বাঁচাতে ভেত্রীকে এখন তার এই প্রপোজালে রাজি না হয়ে আর কোনো রাস্তা নেই। আর কিডন্যাপারের ওই কলটি পাওয়ার পর ভেত্রী ধারণা করছে এই কিডন্যাপার অন্য কেউ নয়, নিশ্চয়ই ডক্টর পুষ্পাবালী হবে। কারণ প্রথম যখন আমেরানের পোস্টমর্টেমটি করা হয়েছিল, আমেরানের পোস্টমর্টেমের রিপোর্ট দেখেই ভেত্রীর সন্দেহ হয়েছিল। ওই সময় সে ডক্টরকে কল করে জানতে চেয়েছিল আমেরানের নক স্ক্যাচ থাকা সত্ত্বেও আমেরানের মৃত্যুটা কেন অ্যাক্সিডেন্টাল ডেথ দেখানো হয়েছিল। কিন্তু ডক্টর তখন ভেত্রীর কোনো কথার জবাব না দিয়ে এড়িয়ে গিয়েছিল। ভেত্রী এখন এটা স্পষ্টই বুঝতে পারছে ডক্টর পুষ্পাবালীর বিরুদ্ধে তাদের একমাত্র প্রমাণ হচ্ছে দিব্যা এবং কালিদাস। ওদের দুজনকে মারতে পারলে সে অনায়াসে বেঁচে যাবে, এজন্যই সে সন্ধ্যাকে কিডন্যাপ করেছে। আর সন্ধ্যাকে বাঁচাতে এখন তার এই ডিলে রাজি না হয়ে তাদের আর কোনো উপায় নেই। তাই ভেত্রী দিব্যাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই ভেত্রীর এক সোর্স কল করে জানায় সে মুগিলের দেশের বাড়ি থেকে তথ্য নিয়ে জানতে পেরেছে মুগিলের ফিউনারেলের জন্য মুগিলের বাবা মানে মারি কখনোই গ্রামে যায়নি। উল্টো মুগিলের চাচা মুগিলের বাবা মানে মারির মিসিং কমপ্লেন করেছে, তার মানে মারি মিসিং। সাথে সাথে ভেত্রী দিব্যাকে বাঁচায়, আর এরপর দিব্যা জানায় আসলে কাদের সাথে কি হয়েছিল। মূলত ওই সময় মুগিলদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর সময় হঠাৎ একদিন মুগিলের নাক দিয়ে রক্ত আসতে শুরু করে। এতে করে মুগিল সন্দেহ করছিল। মুগিল দিব্যার কাছে জানতেও চেয়েছিল যে আসলে ক্লিনিক্যাল ট্রায়ালের নামে তাদের সাথে কি করা হচ্ছে। দিব্যা তখন অন্য কিছু বলে তাকে সুবুঝানোর চেষ্টা করছিল, সাথে এটা বুঝতে পারছিল। মুগিল বুঝতে পেরেছে, যে জন্য তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার পর তারা যখন চলে যাচ্ছিল, দিব্য দীনেশকে বলেছিল সার্বক্ষণিক যেন এদের উপর নজর রাখা হয়, স্পেশালি মুগিলের উপর। তবে এর কয়েকদিন পরই মুগিল দিব্যার কাছে তাদের ল্যাবের সবকিছুর একটি ভিডিও পাঠায়। মুগিল তাদেরকে ট্রেডও করে যে তোমরা কি করছিলে সবই আমি জানি, আমি এসব দিয়ে তোমাদের ফাঁসাতেও পারি। এখনো পর্যন্ত অন্যদেরকে আমি এগুলো বলিনি, যদি আমাকে চুপ করাতে চাও তাহলে 10 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু দিব্য মুগিলের প্রস্তাবে রাজি না হয়ে তারা প্ল্যান করে যে মুগিলদের যে পেমেন্ট বাকি আছে তারা ওই পেমেন্টই দিবে না, তখন নিজেরা একে অন্যের সাথে মারামারি করে মরবে। আর ঠিক তেমনটাই হয়েছিল। মূলত বাকি পেমেন্টটা মুগিলের কালেক্ট করার কথা ছিল, কিন্তু সময় মতো
কালেক্ট করতে না পারায় মারির সাথে মুগিলের সেদিন ওই ওয়াইন শপে ফাইট হয়েছিল। আর যেমনটা আমরা আগে দেখেছিলাম, ক্লিনিক্যাল ট্রায়ালের সময় কারো সাথে কোনো কিছু না হলেও মুগিলের নাক দিয়ে রক্ত এসেছিল। মানে মুগিলের ওভারডোজ হয়ে যাওয়ায় মুগিল অসুস্থ হয়ে পড়ে, এমনকি পরবর্তী দিন মুগিল মারা যায়। দিব্যর সাথে এটাও বলে মুগিলের মৃত্যুর 2 দিন পর তারা জানতে পারে মুগিল শুধু সেখানে ভিডিও করে নিয়ে যায়নি, সেখান থেকে মেডিসিনের স্যাম্পলও নিয়ে গিয়েছিল। তাই তারা নিজেরা বাঁচতে ডক্টরের প্ল্যান মতো মুগিলের বাড়ি থেকে ওই মেডিসিনের স্যাম্পলটি উদ্ধার করতে কালিদাস আর দীনেশকে বাড়িতে পাঠিয়েছিল। আর সেখানেই কালিদাস দীনেশকে খুন করে বোরে রেখে এসেছিল যাতে মারিকে ফাঁসাতে পারে। আর এখন যদি ভেট্রিরা দিব্য আর কালিদাসকে খুন করতে পারে তাহলে ডক্টর পুষ্পাবতীর বিরুদ্ধে আর কোনো প্রমাণই থাকছে না। এদিকে আবার মারি মুগিলের বডিটি এখনও পর্যন্ত সৎকার করেনি। ভেট্রি ধারণা করে মারি যেহেতু মর্চুয়ারিতে কাজ করত, তাই নিশ্চয়ই ডক্টরের বিরুদ্ধে প্রমাণ রাখতেই মুগিলের বডিটি এখনও পর্যন্ত কোথাও প্রিজার্ভ করে রেখেছে। তাই ওই বডিটি তারা যদি উদ্ধার করতে পারে, পুষ্পাবতীর বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ তারা পেয়ে যাবে। আর এরপর হসপিটালের মর্চুয়ারির ভ্যান ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্য থেকে একজনের থেকে জানা যায় মারির কথা মতো মুগিলের বডিটি তারা গ্রামের বাড়িতে না নিয়ে হসপিটালের মর্গের পাশে একটি স্টোর রুমের মধ্যে রেখে দিয়েছিল। আর তার দেয়া তথ্য মতে ওই স্টোর রুমের মধ্যে গিয়ে মুগিলের বডিটি পাওয়া যায়। এরপর ভেট্রি একটি প্ল্যান করে। ভেট্রি লক্ষ্য করে মর্চুয়ারির সামনে একটি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা। ভেট্রি ধারণা করে এই সিসিটিভি ক্যামেরার কোনো অ্যাক্সেস হয়তোবা পুষ্পাবতীর কাছে থাকতে পারে। তাই সে সাইবার সেলে কল করে এই বিষয়টা কনফার্ম হয় কেউ একজন প্রাইভেট লেটার অ্যাক্সেস নিয়ে রেখেছে, তবে এক্স্যাক্টলি কে বা কোথা থেকে করছে সেটা লোকেট করা যাচ্ছে না। ভেট্রি তখন মুগিলের বডিটি এনে ক্যামেরার সামনে একটি কাগজ ধরে, মানে ভেট্রি পুষ্পাবতীর সাথে একটি ডিল করতে চায়। এরপরই পুষ্পাবতী ভেট্রিকে কল করে এবং মুগিলের বডির বিনিময়ে সন্ধ্যাকে ছেড়ে দিতে রাজি হয়। কথা মতো ভেট্রি বডিটি নিয়ে সেই স্থানে পৌঁছেও যায়। তবে ভেট্রি সন্ধ্যাকে আগে দিতে বললে তারা সন্ধ্যাকে পাঠিয়েও দেয়। কিন্তু পুষ্পাবতীর লোক যখনই জিপ থেকে বডিটি নিতে যাবে ঠিক তখনই লক্ষ্য করে এখানে তো মুগিলের বডি নয়, এখানে অরুণকে বেছে নিয়ে এসেছে। আর অরুণ ওই লোকের সাথে ফাইট করে একসময় তার হাত বেঁধে ফেলে। সন্ধ্যা এখন ভেট্রির হাতে আছে। পুষ্পাবতী বিষয়টি বুঝতে পেরে ভেট্রিকে মারার জন্য যখনই ভেট্রির ঘাড়ের মধ্যে ইঞ্জেকশন দিতে যাবে, ভেট্রি ইঞ্জেকশনটি পুষ্পাবতীর ঘাড়ে পুশ করে দেয়। এমনকি পুষ্পাবতীকে ঠিক একইভাবে খুন করে যেমনভাবে আমতানকে বাথরুমের মধ্যে খুন করা হয়েছিল। সিন্টদের পরবর্তী দিন খবর পেয়ে এসিপি এসেছে। ভেট্রি এসিপিকে জানায় এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল স্ক্যাম। সারা বিশ্ব থেকে যে ফার্মা ড্রাগটি ব্যান করে দেওয়া হয়েছিল, ওরা 5 জনের উপর সেই ড্রাগের ট্রায়াল চালিয়েছে। মর্চারিতে কাজ করা মারির ছেলে মুগিল ওভারডোজের কারণে মারা গিয়েছিল। কিন্তু এসিপির প্রশ্ন, ডক্টর পুষ্পাবতী এসবের সাথে কিভাবে জড়িত? ভেট্রি জানায় মুগিলের মৃত্যুর পর মুগিলের যখন পোস্টমর্টেম করা হয়েছিল তখন দিব্য এবং দীনেশ কালিদাসের মাধ্যমে পুষ্পাবতীর সাথে কথা বলে। তারা পুষ্পাবতীর সাথে একটি ডিল করতে চায়। পুষ্পাবতী এই সুযোগে 2 কোটি টাকা দাবি করে। পুষ্পাবতীর কথা, পোস্টমর্টেমে যা কিছু উল্লেখ করতে আমি করব, তোমাদের কিভাবে সেভ করতে হয় সেটা আমি বুঝবো, তার বিনিময়ে আমাকে 2 কোটি টাকা দিতে হবে। দীনেশ তখন ফোনে তাদের সিইওর সাথে কথা বলে। এত টাকার কথা শুনে প্রথমে এসে রাজি না হলেও পরবর্তী এসে পুষ্পাবতীকে অফার করে। এমন আরও 4 জন ব্যক্তি আছে যারা তাদের স্ক্যাম সম্পর্কে জেনে গেছে, তাই তাদেরকেও খুন করা হলে তাদের বডিটি যখন আনা হবে একইভাবে তাদের বিষয়টিও গোপন করতে হবে, মানে তাদের মৃত্যুর কারণ অন্য কিছু দেখাতে হবে। পুষ্পাবতী তখন 8 কোটি টাকা দাবি করে। আর অবশেষে কোনো রাস্তা না পেয়ে দীনেশদের কোম্পানি সিইও রাজি হয়ে গিয়েছিল। তবে পুষ্পাবতী শর্ত দিয়েছিল ওদেরকে তোমরা সার্বক্ষণিক ফলো আপ করবে, কখন কিভাবে কাকে মারতে হবে সেগুলো আমি ডিসাইড করব। তবে এটা গেল 5 জনের মৃত্যু বিষয়। এখন প্রশ্ন থেকে যায় মারিকে কে খুন করলো, আর মারিকে খুন করার পর বডি কোথায় গেল? আর এইখানে যে কাজ করতো বাদিবেলুর বাদি কোথায় গেল? ভেট্রি জানায় পুষ্পাবতীর নির্দেশে বাদিবেলুই মারিকে খুন করেছিল। এমনকি মারির বডি টুকরো করে বিভিন্ন জায়গায় ডিসপোজ করার চেষ্টা করেছিল। তার মানে যে আইসক্রিমওয়ালা সেদিন মারা গিয়েছিল সেটাই ছিল বাদিবেলু। প্রমাণ হিসেবে ভেট্রি জানায় অক্টোবর 27 ভেট্রি সন্দেহ করে আইসক্রিমওয়ালাকে চেস করেছিল, কিন্তু ওই দিন ধরতে না পেরে সে মারা যায়। পরবর্তীতে যখন ভেট্রিকার মোবাইল কল লোকেশনগুলো, মানে কোন টাওয়ারের আওতায় আছে, কোথায় কখন ছিল, সেগুলো যাচাই করেছে, তখন একমাত্র বাদিবেলুকে ওই সময় তার আশেপাশে দেখেছিল। মানে বাদিবেলুর ফোন কল লোকেশনও সেখানেই ছিল। তার মানে ওই দিন যে লোকটা মারা গেছে সে অন্য কেউ নয়, বাদিবেলুই ছিল। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন আছে, ওই হাতজোর যে মারি ছিল তার গ্যারান্টি কি? এরপরে আমাদের মারির ঘটনা দেখানো হয়। মারি মুগিলের বডি নিয়ে যখন গ্রামে চলে যাবে তখন মর্চারিতে এসেই মুগিলের বন্ধুদের বডি দেখতে পেয়েছিল। মানে অন্য যে 3 জন মারা গিয়েছিল তাদের বডিগুলো মর্চারির সেদিন আনা হয়েছিল। এগুলো দেখার পর মারি স্পষ্টই বুঝতে পারে মুগিলের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু হবে না, কারণ মুগিলের সাথে মুগিলের বন্ধুরা কেন মারা যাবে। এতে করে সে স্পষ্ট বুঝতে পারে এখানে কিছু একটা হচ্ছে। কালিদাসরা পুষ্পাবতীকে বিষয়টি জানানোর পর পুষ্পাবতী মারিকে খুন করা নিশ্চিয়েছিল, কারণ মারি যদি সবকিছু প্রকাশ করে দেয় তাহলে কাজ ধরা পড়ে যাবে। তাই পুষ্পাবতীর নির্দেশে বাদিবেল এবং কালিদাস মিলে মারিকে খুন করেছিল। তবে মারিও তার মৃত্যুর আগে একটি কাজ করে গিয়েছিল, তা হচ্ছে ওই সময়
সময় সেখানে যে 4 জনের বডি ছিল ওই 4 জনের ফিঙ্গারপ্রিন্টের বদলে রেজিস্টারের মধ্যে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, কারণ মারির ধারণা ছিল পুলিশ যখন 4 জন ব্যক্তির সেম ফিঙ্গারপ্রিন্ট পাবে এই ফিঙ্গারপ্রিন্টটি কার সেটা খুঁজতে মারির খোঁজ করবে, আর এভাবে একসময় সত্যটা বের হয়ে যাবে। আর এজন্যই মারির ওই 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট যখন পরীক্ষা করা হয়েছিল তখনই 4 জন ব্যক্তির সাথে ম্যাচ করেছিল, কারণ ওই ফিঙ্গারপ্রিন্টগুলো 4 জন ব্যক্তির ছিল না। মারি ওই 4 জন ব্যক্তির নামের সাথে তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছিল, আর এর মধ্য দিয়ে এই রহস্যের সমাধান হয়ে গেল। তবে ভেত্রি যে আমদানের মৃত্যুর বদলা নিতে ডক্টর প্রসাব আলীকে ঠিক একইভাবে খুন করেছে এই বিষয়টি কেউই জানতে পারেনি, শুধুমাত্র ভেত্রি জানে, আর ভেত্রিও এটাকে এখন অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছে। অন্যদিকে হসপিটালের সন্ধ্যা এখন পুরো সুস্থ। সন্ধ্যা যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল সেও সন্ধ্যাকে দেখতে এসেছে। সন্ধ্যা এখন বুঝতে পারছে সে মনে প্রাণে এখনও ভেট্রিকে ভালোবাসে, তাই সে তার ফিয়ান্সেকে সুন্দর করে বোঝায় যে সে যদি তাকে বিয়েও করে কখনোই তাকে ভালোবাসতে পারবে না, তাই তার জন্য বেটার হবে এখনই দূরে সরে যাওয়া। সন্ধ্যার ফিয়ান্সে বিষয়টা বুঝতে পেরে সুন্দর করে কেটে পড়ে। তবে সবকিছু সমাধান হয়ে গেলেও এখনও পর্যন্ত আসল রহস্যটি কিন্তু ধরা পড়েনি, কারণ দিব্যি আর দীনেশ ছিল শুধুমাত্র এজেন্ট। দিব্যি আর দীনেশ কিন্তু তাদের সিইওর সাথে ফোনে কথা বলিয়েছিল, তার মানে এর পেছনে বড় একটি চক্র রয়েছে যারা এই ক্লিনিক্যাল ট্রায়ালগুলো চালিয়েছিল। এখন পর্যন্ত ভেত্রি শুধুমাত্র তাদের এজেন্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তাই তাদের পরবর্তী টার্গেট নিশ্চয়ই ভেত্রি, আর ভেত্রিও এখন তাদেরকে ধরার অপেক্ষায় রয়েছে। এর মধ্য দিয়ে সিরিজটা শেষ হয়। তো সিরিজটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।